ক্লাসটা নাম্বার থিওরি ক্লাস, নাম্বার থিওরি 4th ক্লাস। আগের দিন আমরা প্রাইম নাম্বার থিওরেম তারপর গোল্ডবার্গ কনজেকচার নিয়ে বলেছি। আজকে সম্পূর্ণ নতুন টপিকে ঢুকে যাব। আজকের টপিক হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স। লিনিয়ার কনগ্রুয়েন্স, তোমরা কনগ্রুয়েন্স কথাটার সঙ্গে অলরেডি পরিচিত। কনগ্রুয়েন্স তোমরা একটা রিলেশন হিসেবে পড়েছো। একটা ইন্টিজারের ওপর দুটো ইন্টিজার a and b কনগ্রুয়েন্ট হবে। যদি একটা ফিক্সড যদি একটা পজিটিভ ইন্টিজার n দেওয়া থাকে, দেন a congruent to b mod n মানে n divides a minus b, so that is a relation. তো লিনিয়ার কনগ্রুয়েন্স বলতে আমরা একটা ইকুয়েশন বুঝবো। আমাদের এম হবে, মেন এম হচ্ছে এই ইকুয়েশনটা, এই লিনিয়ার কনগ্রুয়েন্সটা সলভ করা। কোনো সলিউশন আছে কিনা, সলিউশন থাকলে কটা সলিউশন আছে, এই জিনিসগুলো আমরা স্টাডি করব। আজকের আমাদের টপিক হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স কথাটা জাস্ট এখানে একটু তোমাদের রিমাইন্ড করিয়ে দিচ্ছি, রিকল করে দিচ্ছি যে n বিলংস টু z প্লাস একটা পজিটিভ ইন্টিজার n, আর z থেকে দুটো এলিমেন্ট a আর b নেওয়া হয়, তাহলে a is related to b। আমি প্রথমে টিল্ডা এই রিলেশন দিয়ে লিখছি প্রথমে, a is related to b যদি এই ডেফিনেশন অনুযায়ী নেওয়া হয় রিলেশনটা, if and only n divides a minus b, তাহলে এই রিলেশনটাকে z এর উপর, এই রিলেশনটা দেখানো যায় একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ইনফ্যাক্ট এই রিলেশনটা একটা কনগ্রুয়েন্স রিলেশন। কনগ্রুয়েন্স রিলেশনের একটা ইন জেনারেল ডেফিনেশন আছে যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন প্লাস ওর সঙ্গে আরো কিছু কন্ডিশন সে স্যাটিসফাই করবে। যেহেতু আমরা জেড এর মধ্যে আছি, তো জেড এর মধ্যে আমার অ্যাডিশন মাল্টিপ্লিকেশন আছে, তো ইকুইভ্যালেন্স রিলেশন প্লাস এই রিলেশনটা যদি স্ট্রাকচার প্রিজার্ভ করে মানে অ্যাডিশনকে প্রিজার্ভ করে আর মাল্টিপ্লিকেশনকে প্রিজার্ভ করে, সেক্ষেত্রে এই ইকুইভ্যালেন্স রিলেশনটা হয়ে যায় তোমার কনগ্রুয়েন্স রিলেশন। আর এটা ডিনোট করা হয় এইভাবে, a congruent to b mod n, আমরা এইভাবে লিখি। So this is a congruence relation. Okay. Then what is linear congruence? তাহলে এটা ডেফিনেশন দিয়ে শুরু করি। What is the linear congruence? So সবার প্রথমে আমার একটা পজিটিভ ইন্টিজার n নিয়ে নিতে হবে। Let n be a positive integer. Then by a linear congruence, we mean a congruence of the following form. Which form? Ax congruent to Ax congruent to b mod n। এই যে কনগ্রুয়েন্সটা, এই
কনগ্রুয়েন্সটাকে বলা হয় লিনিয়ার কনগ্রুয়েন্স। তো এখানে এ এক্স এগুলো কি? আচ্ছা, লিনিয়ার কনগ্রুয়েন্স আমি শুরুতেই বলছিলাম যে লিনিয়ার কনগ্রুয়েন্স মানে একটা সাম টাইপ অফ ইকুয়েশন বোঝাবে যেটার আমরা সলিউশন খোঁজার চেষ্টা করব। তো তোমরা এমনি লিনিয়ার ইকুয়েশন বলতে কি বোঝো? ধরো একটা সিঙ্গেল ভেরিয়েবল একটা লিনিয়ার ইকুয়েশন, তার মানে ডিগ্রি 1, so this is of this form ax plus b, so ax plus b equal to some c, so this is a linear equation. কখন? যদি আমার এই x এর কোএফিসিয়েন্টটা নন জিরো হয় তবেই এটা লিনিয়ার ইকুয়েশন হবে ইন ওয়ান ভেরিয়েবল। ওকে, তার মানে এখানেও আমার সামহাউ এটাকে নন জিরো বলার চেষ্টা করতে হবে। তো কনগ্রুয়েন্সের মধ্যে আমার এটা নন জিরো মানে কি? কনগ্রুয়েন্সের মধ্যে এটা নন জিরো মানে হচ্ছে এ ইজ নট কনগ্রুয়েন্ট টু জিরো। a is not congruent to zero মডেল, তার মানে কি? যদি কনগ্রুয়েন্ট হতো দ্যাট মিন্স n ডিভাইডস a, তার মানে নট কনগ্রুয়েন্ট মানে n ডাজ নট ডিভাইড a। তো সেখানে এখানে সেই জন্য আমার এখানে এই কন্ডিশনটা জুড়তে হবে যেখানে where a is an integer such that n does not divide a, where n does not divide a and x is an unknown integer। তাহলে তখন আমরা বলবো এই যে কনগ্রুয়েন্সটা সেটা একটা লিনিয়ার কনগ্রুয়েন্স, যে x কনগ্রুয়েন্ট টু b মডেল যেখানে n একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, a is an integer such that n does not divide a, x is an unknown integer। তাহলে b টাকে আমার ইন্টিজার বলার দরকার পড়ছে না, কারণ n আমার অলরেডি গিভেন পজিটিভ ইন্টিজার, a is an integer which is not divisible by n, x is an unknown integer, তাহলে b is clearly an integer, তো সেটা আলাদা করে ইন্টিজার বলার দরকার পড়ছে না। তাহলে এই কনগ্রুয়েন্সটাকে আমরা বলবো লিনিয়ার কনগ্রুয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের কি সবসময় সলিউশন থাকবে? তো কনসিডার করো যে কোনো একটা, এখন আমার ক্লেম হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স may not have a solution। যখন ক্লেম করছি তখন আমাকে কোনো কিছু নেগেটিভ বলছি, তার মানে আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে বলতে হবে যে একটা লিনিয়ার কনগ্রুয়েন্স মে নট হ্যাভ এ সলিউশন। তো এরকম একটা কাউন্টার এক্সাম্পল কি? Consider the linear congruence 2x congruent to 3 mod 4। তাহলে এটার কি সলিউশন থাকবে? সলিউশন থাকবে মানে এমন কোন ইন্টিজার আছে যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তার মানে এখানে x এর জায়গায় বসালে আমার
এই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করবে। এমন কোনো ইন্টিজার আছে কি? So there does not exist any solution because there does not exist any integer x such that 4 divides 2x minus 3. কেন? 4 যদি কাউকে ডিভাইড করে তাহলে তাকে অবশ্যই ইভেন নাম্বার হতে হবে। এখানে what is 2x minus 3? 2x minus 3 is an odd integer, আর একটা ইভেন ইন্টিজার একটা অড ইন্টিজারকে ভাগ করতে পারে না। সেই কারণে এমন কোনো আমার ইন্টিজার x নেই যাতে করে আমার 4 divides 2x minus 3 হয়। There does not exist any x belongs to z such that 4 divides 2x minus 3. Because 4 is even, 2x minus 3 is odd. Okay. So this congruence does not have a solution. কিন্তু আমি যদি এখানে 3 এর জায়গায় যদি 6 নিই, consider the linear congruence consider the linear congruence 2x congruent to 6 mod 4. এখানে দেখছি প্রথমেই আমি যদি x এর জায়গায় 3 বসাই, so 4 divides that 2x minus 6 then, কারণ x এর জায়গায় 3 বসালে এটা স্যাটিসফাই হচ্ছে 6 minus 6 0. Okay, so you see that x equal to 3 is a solution x equal to 3 is a solution of this congruence. And not only that, দেখছি যে x equal to 3 যেমন সলিউশন হচ্ছে, আমি যদি 4 করে করে বাড়াই বা কমাই, এখানে x এর জায়গায় যদি 7 বসাই, 2 into 7 14, 14 minus 6 8 divisible by 4, 7 plus 4 11, 2 into 11 22 minus 6 that is 16 divisible by 4. তার মানে আমার এই 3 কে আমি যদি একটা কনগ্রুয়েন্স ক্লাস, তার যদি 3 এর কনগ্রুয়েন্স ক্লাসটা কনসিডার করি, তাহলে সেই 3 এর কনগ্রুয়েন্স ক্লাসের মধ্যে যতগুলো ইন্টিজার আছে সবাই এটাকে স্যাটিসফাই করবে। বুঝা গেছে? So we also see that we also see that x equal to 7, 11, 15, etc. are solutions of this congruence. So, in fact, any x congruent to 3 mod
4, any x congruent to 3 mod 4 is a solution তাহলে আমি যখনই দেখছি x equal to 3 একটা সলিউশন হচ্ছে, তাহলে যে কোনো x মানে যে কোনো ইন্টিজার x which is congruent to 3 modulo 4 is also a solution of this congruence. এটা আমি ইন জেনারেল প্রুফ করতে পারি। কিভাবে দেখো, সাপোজ এইটার পরে ইন জেনারেল if এই লিনিয়ার কনগ্রুয়েন্সটার একটা সলিউশন ধরে নাও, if R belongs to Z is a solution of 1, then we have আর যদি এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন হয় তাহলে কি হবে, AR congruent to B modern, যেহেতু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে দিস আর। এবার suppose S is an integer such that S is congruent to R mod n। এবার আমি এমন একটা ইন্টিজার নিলাম যে R এর সঙ্গে কনগ্রুয়েন্ট মডিউলো n। আমি কি দেখাতে যাচ্ছি এখানে আমি দেখেছিলাম একটা পার্টিকুলার লিনিয়ার কনগ্রুয়েন্স, তার একটা আমি পার্টিকুলার সলিউশন পেয়েছিলাম। সেই সলিউশনটা পাওয়ার পর আমি এটাও দেখছিলাম যে সেই পার্টিকুলার সলিউশনের সঙ্গে কনগ্রুয়েন্ট যারা মডিউলো দিস এলিমেন্ট, তারাও সলিউশন হচ্ছে। তো এটা আমি একটা পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে দেখেছিলাম। এই জিনিসটাই আমি ইন জেনারেল প্রুভ করার চেষ্টা করছি এখানে। খুব ইজি। তো আমি একটা সলিউশন আর ধরে নিয়েছি এই লিনিয়ার কনগ্রুয়েন্সটার, তাহলে আমার এটা স্যাটিসফাই করলে হবে AR congruent to B mod n। তো আমি একটা ইন্টিজার ধরে নিচ্ছি যে এই আর এর সঙ্গে কনগ্রুয়েন্ট, is congruent to R mod n। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, দেন AS congruent to AR mod n লেখা যায়। কেন লিখতে পারি, কারণ আমার এই লিনিয়ার কনগ্রুয়েন্সের ডেফিনেশনেই আমি নিয়েছিলাম n does not divide A। সেই কারণে আমি এটা লিখতে পারবো, দ্যাট মিন্স A is not congruent to 0। সেই কারণে এখান থেকে আমি এটা লিখতে পারলাম। নাও A is congruent to AR mod n আর AR congruent to B mod n। তো তোমরা জানো যে একটা কনগ্রুয়েন্স রিলেশন হতে গেলে সবার আগে ইকুইভ্যালেন্স রিলেশন হতে হয়। তো ইকুইভ্যালেন্স রিলেশন মানে হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। দ্যাট মিন্স যদি সে ট্রানজিটিভ হয় তাহলে A is congruent to AR mod n and AR congruent to B mod n, এই দুটো টুগেদার কি ইমপ্লাই করবে, দেন by transitivity we have A is congruent to
বি মডেল। তাহলে এসটা আমি কি পেয়েছিলাম, কি ধরেছিলাম, এনি এস হুইচ ইজ কনগ্রুয়েন্ট টু আর। এখানে দেখলাম সেই এসটা এই ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে। So thus S belongs to Z is a solution of 1 also. তাহলে ভাষায় যদি আমি লিখি, এটা ল্যাঙ্গুয়েজে যদি লিখি, so we see that we পারে লিখি তাহলে আমি কি কনক্লুড করলাম, so we conclude that is a solution of 1 then any so this is the conclusion. আমরা কনক্লুড করছি এটা যে যদি কোনো একটা ইন্টিজার আর এই কনগ্রুয়েন্সটা সলিউশন হয়, দেন এনি এস কনগ্রুয়েন্ট টু আর মডেল ইজ অলসো এ সলিউশন অফ 1। যেহেতু এটা হোল্ড করে সেই কারণে এর সলিউশন বলতে আমরা বুঝবো একটা কনগ্রুয়েন্স ক্লাসকে বুঝবো বেসিক্যালি। যেমন এখানে যে এক্সাম্পলটা নিয়েছিলাম 2x কনগ্রুয়েন্ট টু 6 mod 4, সেক্ষেত্রে একটা সলিউশন x ইকুয়াল টু 3 পেয়েছিলাম। তো সেখান থেকে আমি 3 এর সমস্ত কনগ্রুয়েন্স ক্লাসের 3 এর যে কনগ্রুয়েন্স ক্লাস তার মধ্যে সমস্ত যে মেম্বার সবাই ওই কনগ্রুয়েন্সটাকে স্যাটিসফাই করছিল। সেই কারণে আমরা একটা সলিউশন বলতে একটা কনগ্রুয়েন্স ক্লাসকে বুঝবো। ওকে, now a linear congruence may not have a solution may have লিনিয়ার কনগ্রুয়েন্সের ক্ষেত্রে তিনটে কেসই আমার হতে পারে। মে নট হ্যাভ এ সলিউশন, সেটা অলরেডি আমরা দেখেছি। 2x কনগ্রুয়েন্ট টু 3 mod 4 যে কনগ্রুয়েন্সটা দিয়ে আমরা শুরু করেছিলাম।
তার কোনো সলিউশন নেই দেখলাম। মে হ্যাভ মোর দ্যান ওয়ান সলিউশন, এখানে মোর দ্যান ওয়ান মানে মোর দ্যান ওয়ান ইনকনগ্রুয়েন্ট সলিউশন। যেমন আমি ওই 2x কনগ্রুয়েন্ট টু 6 mod 4 এটার আমি x ইকুয়াল টু 3 বা কনগ্রুয়েন্স ক্লাস অফ 3 এটা একটা সলিউশন বার করেছি, এটা কিন্তু একটা সলিউশন, কারণ আমি এখানে দেখিয়েছি যে 3 এর সঙ্গে যারা সবাই কনগ্রুয়েন্ট তারা এর সলিউশন হবে। তার মানে আপ টু কনগ্রুয়েন্স আমি আপাতত একটাই সলিউশন দেখিয়েছি, ওই লিনিয়ার কনগ্রুয়েন্সটা 2x কনগ্রুয়েন্ট টু 6 mod 4 এর। আর মে হ্যাভ ইউনিক সলিউশন, তো আমি এখনো পর্যন্ত শিওর নয় ওই 2x কনগ্রুয়েন্ট টু 6 mod 4 যেটা, ওটা কি ওই x কনগ্রুয়েন্ট টু 3 mod 4 ওই একটাই সলিউশন নাকি তারও বেশি সলিউশন আছে আপ টু কনগ্রুয়েন্স। তো যখনই আমি ইউনিক সলিউশন বলবো, ইউনিক মানে ইউনিক আপ টু কনগ্রুয়েন্স, মানে একটাই কনগ্রুয়েন্স ক্লাসের এলিমেন্ট গুলো ওই লিনিয়ার কনগ্রুয়েন্সটার সলিউশন হবে। ওকে, তাহলে ওই এক্সাম্পলটা আরেকটু স্টাডি করা যাক। এটার এক্সাম্পল আমি পেয়ে গেছি, মে নট হ্যাভ এ সলিউশন। The counter example is 2x congruent to 3 mod 4. Consider the congruence 2x congruent to 6 mod 4 again. We have already seen that x congruent to 3 mod 4 is a solution of this congruence. তাহলে এই congruent to 3 mod 4 ছাড়া, মানে 3 এই congruence ক্লাসটা ছাড়া, 3 এর congruence ক্লাস ছাড়া আর কোন congruence ক্লাস আছে যার মেম্বার গুলো এটাকে স্যাটিসফাই করে? আমরা দেখেছি যে 3 এর যে congruence ক্লাস তার সব মেম্বার এটাকে স্যাটিসফাই করে। তো 3 ছাড়া অন্য কোন কনগ্রুয়েন্স ক্লাস কি আছে যার মেম্বাররা এটাকে স্যাটিসফাই করে? তো এরকম যদি আরবিট দেখতে হয় তোমাদের, কোন এলিমেন্ট গুলো দেখলে চলবে? তার মানে 0 থেকে 3 পর্যন্তই দেখলে চলবে, কারণ কনগ্রুয়েন্স ক্লাস মডিউলো 4 এই চারটেই আছে। তাহলে 0 স্যাটিসফাই করে না, 1 কিন্তু স্যাটিসফাই করে, 2 স্যাটিসফাই করে না, আর 3 তো স্যাটিসফাই করে অলরেডি দেখিয়েছি। তাহলে 1 স্যাটিসফাই করে আর 3 স্যাটিসফাই করে। সো আর 1 এর congruence class is not congruent to congruence class of 3. We see that x equal to 1 is also a solution of this congruence hence any
y congruent to 1 mod 4 is a solution. Also, since congruence class of 3 is not equal to that is since congruence class of 3 is not equal to congruence class of 1, that is since 1 is not congruent to 3 mod 4, this is not equal to, that is since 1 is not congruent to 3 mod 4, what we can say, this congruence, this linear congruence has more than one incongruent solution, তাই না? কারণ আমরা সলিউশন মানে কি বলবো বুঝেছি এখানে, বাই সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স উই মিন এ কনগ্রুয়েন্স ক্লাস, একটা কনগ্রুয়েন্স ক্লাসকে বুঝবো যার এলিমেন্ট গুলো ওটাকে স্যাটিসফাই করে। সেই কারণে একটা ক্লাস পেয়েছি, এখানে আর একটা ক্লাস পাচ্ছি যেটা কিনা এর সঙ্গে নট কনগ্রুয়েন্ট, সেই কারণে এখানে আমি বলতে পারছি এটার ক্ষেত্রে মোর দ্যান ওয়ান সলিউশন আছে। সো ইউ ক্যান সে this congruence has more than one incongruent solution. তাহলে এই কেসটা আমরা দেখলাম মে নট হ্যাভ এ সলিউশন পেয়েছি, মে হ্যাভ মোর দ্যান ওয়ান সলিউশন সেটাও দেখলাম, মে হ্যাভ ইউনিক সলিউশন। মে হ্যাভ ইউনিক সলিউশন সেটার জন্য So now consider the linear congruence 2x congruent to 6 mod 3 নিলাম, এখানে 4 ছিল এখানে 3 নিলাম, আর এখানে দেখো তো, তার মানে এখানে আমার যদি কনগ্রুয়েন্স ক্লাস দেখতে হয় তাহলে কোন তিনটে দেখলে চলবে, 0 1 2 এই তিনটে ক্লাস দেখলেই চলবে। তো এখানে আমি x equal to 0 বসাচ্ছি, স্যাটিসফাই করছে, x equal to 1 বসালে স্যাটিসফাই করবে না, 2 বসালে স্যাটিসফাই করবে না, তাহলে এখানে কিন্তু আমরা একটাই কনগ্রুয়েন্স ক্লাস পাচ্ছি, সেটা হচ্ছে x equal to 0। So we see that x equal to 0 is a solution, hence any x congruent to 0 mod 3, any x congruent to 0 mod 3 is a solution, but there
does not exist any other solution or any other integer, any other solution which is incongruent to 0. 0 ক্লাসের মধ্যে যে ইন্টিজার গুলো থাকবে, যেমন 0 থাকবে, 3 থাকবে, 6 থাকবে, 12, 9 এটসেট্রা, তারা সবাই এটাকে স্যাটিসফাই করবে, মানে ক্লাস 0 প্রতিটা এলিমেন্ট স্যাটিসফাই করবে। কিন্তু 0 সঙ্গে ইনকনগ্রুয়েন্ট অন্য কোনো ইন্টিজার এটাকে স্যাটিসফাই করছে না, তার মানে অন্য কোনো আর কনগ্রুয়েন্স ক্লাস আমি এখানে পাচ্ছি না যার মেম্বার গুলো এটাকে স্যাটিসফাই করছে। তো সেক্ষেত্রে সেই রেসপেক্টে আমি বলতে পারি এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটার এটা ইউনিক সলিউশন আছে। সো this congruence has unique ব্র্যাকেটে লিখতে পারো আপ টু congruence unique solution. So this congruence has unique solution. এখন এগুলো তো আমি জাস্ট পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বললাম, এগুলোর জেনারেল প্রুফ কি? আমি হঠাৎ করে একটা প্রথমে যে এক্সাম্পল দিয়ে শুরু করলাম, আমি কি করে বুঝলাম যে ওটার কোনো সলিউশন থাকবে না? হ্যাঁ, ইভেন অড লজিকটা তো আছেই, কিন্তু হঠাৎ করে কি করে বুঝলাম যে ওটা সলিউশন থাকবে না? Yes, it is easy to produce. It is easy to produce a linear congruence which does not have a solution. তোমার কাছে যদি চাওয়া হয় একটা লিনিয়ার কনগ্রুয়েন্স দাও যার কোনো সলিউশন নেই, যার মোর দ্যান ওয়ান ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে, যার ইউনিক সলিউশন আছে আপ টু কনগ্রুয়েন্স, এই তিনটেই তুমি ইজিলি মেনি এক্সাম্পল দিয়ে দিতে পারবে যদি তুমি ইন জেনারেল রেজাল্ট গুলো এরপরে দেখো। এরপরে আমরা যে জেনারেল রেজাল্ট গুলো প্রুভ করবো সেখান থেকে সহজেই বলে দিতে পারবো। আচ্ছা, সেই জেনারেল রেজাল্ট গুলোর আগে একটা জিনিস আমরা দেখে নিই এখানে একটু। এটা যদি আমার একটা লিনিয়ার কনগ্রুয়েন্স হয় তাহলে আমরা একটা আননোন y পাবো। এটা মানে কি n ডিভাইডস ax মাইনাস b, যেখানে x টা আমার আননোন। তাহলে আমরা একটা আননোন y পাবো, একটা আননোন ইন্টিজার y পাবো, যাতে করে ax মাইনাস b ইকুয়াল টু ny হয়। দ্যাট মিনস দিস হ্যাপেন্স। এবার এই ইকুয়েশনটাকে চেনা চেনা লাগছে, সেটা একটা লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন না? কারণ লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন মানে আমরা কিরকম ইকুয়েশন দেখেছি, দিস ইজ অফ দি ফর্ম ax plus by equal to c
যেখানে এ বি সি সবাই ইন্টিজার, আর আমরা এই যে আননোন দুটো এক্স আর ওয়াই, এই সলিউশনটাও আমরা ইন্টিজার থেকে চাই। তাহলে এইরকম ইকুয়েশনকে লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশন বলে। তো এটাও একটা দেখছি ওয়ান টাইপ অফ লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশন আমরা পেলাম। আর আমরা লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশনের এক্সিস্টেন্স অফ সলিউশনও পড়েছি, যে কখন সলিউশন এক্সিস্ট করবে, যখন এই এক্স আর ওয়াই এর যে কোএফিসিয়েন্ট তাদের যে জিসিডি, that GCD divides this term if and only. So this equation has a solution if and only if the GCD of A and N divides A আর minus N এর যে GCD হবে, A আর N এরও GCD তাই হবে। So GCD of A and N divides B, এটা আমরা লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশন থেকে বলতে পারছি। So this is a linear So this is a linear Diophantine equation, hence it has a solution if and only if GCD of A and N divides B. তো আমরা যেহেতু একটা নতুন টপিক পড়ছি যে লিনিয়ার কনগ্রুয়েন্স, তো আমি এটার একটা সেপারেট প্রুফ দেবো এই রেজাল্টের। তো রেজাল্ট আমরা বুঝেই গেছি যে এক্সিস্টেন্স অফ সলিউশন তাহলে কখন হবে একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের, যে এক্স কনগ্রুয়েন্ট টু বি মডেলে লিনিয়ার কনগ্রুয়েন্সটার একটা সলিউশন থাকবে if and only GCD of A and N divides B. তো সেটা আমরা সেপারেটলি প্রুভ করব। তো সেই প্রুফটায় যাওয়ার আগে তাহলে আচ্ছা, তাহলে প্রুফটা আগে করে নিই, তারপর পরের কমেন্টটা করছি। সো রেজাল্ট, the linear congruence has a solution if and only GCD of A and N divides B. Okay. Proof. তো প্রথমে একটা দিক ধরে নাও যে the linear congruence has a solution. Suppose R belongs to Z is a solution of the congruence. তাহলে আমরা কি পাই? তাহলে আমরা কি পাই? এটা যদি সলিউশন হয় তাহলে এটাকে স্যাটিসফাই করবে।
that is n divides ar minus b. আপাতত এটা পেয়েছি। এবার এখানে জিসিডি অফ a and n একটা ধরে নিই। let GCD of a and n is d. আমাকে দেখাতে হবে d divides b. ওকে, এবারে যেহেতু d টা a আর n এর GCD, তার মানে সবার আগে সেটা একটা সে কমন ডিভিজার হবে a আর n এর। so there exists u v belongs to z such that common divisor মানে d divides a, d divides n। যেহেতু d divides a, আমি একটা u পাবো যাতে করে a equal to du পাই and n equal to dv পাই। এবারে now n divides ar minus b implies there exists some t belongs to z such that ar minus b equal to nt. That means ar plus n into minus t equal to b. nt টাকে বাঁদিকে নিয়ে এসেছি, b টাকে এবারে নিয়ে এসেছি, which implies এই জায়গায় জাস্ট এই দুটো বসিয়ে দাও, এই দুটো সাবস্টিটিউট করো a আর n এর জায়গায়, du r plus n এর জায়গায় dv into minus t equal to b, which implies d into ur minus vt equal to b। তার মানে d into some integer equal to b, তো বলে দিতে পারলাম, which implies d divides b since ur minus vt belongs to z, so one side is proved. Now the converse মানে কি, আমাকে GCD of an divides b ধরে নিতে হবে, তার মানে d divides b ধরে নেব, নিয়ে আমাকে দেখাতে হবে এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা এটার একটা সলিউশন আছে। ধরে নি কনভার্সলি let d divides b. This shows that যেহেতু d b কে ভাগ করে, তার মানে আমরা একটা ইন্টিজার m পাবো যাতে করে b equal to dm হবে। Now since d equal to GCD of a and n, আমরা
ইউক্লিডস অ্যালগরিদম ইউজ করে দুটো ইন্টিজার k1 and k2 পেতে পারি না, যাতে করে a k1 plus n k2 equal to d হয়। Using Euclid's algorithm, a k1 plus n k2 equal to d। না এখানে আমি এখানে b equal to dm পেয়েছি, তো আমি এখানে m দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আমাকে b টা আনতে হবে, কারণ এটার একটা সলিউশন আমরা খুঁজছি। So this implies a mk1 plus n mk2 equal to dm। dm মানে হচ্ছে b, which is equal to b। That means a mq1 minus b equal to n into minus mk2, which implies এটা কি ইমপ্লাই করে, so this implies n divides a mq1 minus b, কারণ হচ্ছে এই মাইনাস mk2 টা ইন্টিজারের মধ্যে আছে। This implies congruent to a mq1 congruent to b model। তো এটা একটা সলিউশন পেয়ে গেলাম, mq1 plus the linear congruence thus the congruence as a solution। So the theorem proved, both side prove হলো। তো এবার আমরা তার মানে সহজে বুঝতে পারবো যে প্রথমে যে তিনটে লিনিয়ার কনগ্রুয়েন্সের পার্টিকুলার এক্সাম্পল দিয়ে স্টার্ট করেছিলাম, একটা এক্সাম্পল ছিল যার কোনো সলিউশন ছিল না, একটা এক্সাম্পল ছিল যার মোর দ্যান ওয়ান ইনকনগ্রুয়েন্ট সলিউশন ছিল, আর একটা কনগ্রুয়েন্স ছিল যার ইউনিক সলিউশন ছিল, ইউনিক আপ টু কনগ্রুয়েন্স। তো তিনটে এক্সাম্পল আমি পরপর এখানে লিখছি। খুব সম্ভব এই তিনটে কনগ্রুয়েন্সি নিয়েছিলাম। তো এগুলো নেওয়ার সময় আমি কোনটা মাথায় রেখে নিয়েছিলাম, যে আমাকে এখানে এ আর এন এমন হতে হবে যার জিসিডিটা এটাকে ডিভাইড করবে না, তবেই আমি এমন একটা লিনিয়ার কনগ্রুয়েন্স পাবো যার কোনো সলিউশন থাকবে না। তো সেইটা মাথায় রেখেই এই লিনিয়ার কনগ্রুয়েন্সটা তৈরি করা। 2 আর 4 এর জিসিডি
2 that does not divide 3, সেই কারণে এই লিনিয়ার কনগ্রুয়েন্সটার কোনো সলিউশন নেই। দিস লিনিয়ার কনগ্রুয়েন্স সলিউশন থাকবে, মোর দ্যান 1 কেন থাকবে সেটা এখনো শিওর নয়। মোর দ্যান 1 কেন থাকবে সেটা এখনো আমরা পাইনি, জাস্ট এই থিওরেমটার সাহায্যে শুধু এক্সিস্টেন্সটা প্রুভ হয়েছে, নাম্বার অফ সলিউশন এখনো আমরা পাইনি, যে কতগুলো সলিউশন থাকবে সেটা এখন আমরা বার করিনি। এই থিওরেমটা শুধু এক্সিস্টেন্স গ্যারান্টি করছে, যে যদি শুধু এ আর এন এর যে জিসিডিটা সেটা যদি বি কে ডিভাইড করে তাহলে সলিউশন থাকবে। সো ইয়েস, ইট হ্যাজ a solution because GCD of 2 and 4 divides 6. It has a solution. More than 1 কেন সেটা এখনো পাইনি, সেটা আমরা জাস্ট পরের থিওরেমটাতেই দেখব। এটার ক্ষেত্রে ইউনিক সলিউশন, এটাও GCD of 2 and 3 divides 6। তো মোটামুটি একটা ইনটিউটিভলি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এই দুটোর মধ্যে তফাৎ কি। এটার ক্ষেত্রে মোর দ্যান 1 পেলাম, এটার ক্ষেত্রে ইউনিক সলিউশন পাচ্ছি। কারণ এখানে দেখো 2 আর 3 মানে এ আর এন এর জিসিডিটা সেটা 1 হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে না। তো এখানে কোথাও নিশ্চয়ই একটা গন্ডগোল আছে, তো সেইটা আমরা দেখব। তো নেক্সট থিওরেম হচ্ছে এটাই, যে আমরা প্রিসাইজলি বলে দিতে পারবো, একদম প্রিসাইজ করে বলে দিতে পারবো যে আমার কতগুলো সলিউশন থাকবে। যদি একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন থাকে তাহলে কতগুলো থাকবে। If a linear congruence If a linear congruence has a solution, then by the following theorem we can determine precisely all incongruent solution. সমস্ত incongruent solution গুলো আমরা ডিটারমাইন করতে পারবো বাই দ্য ফলোইং থিওরেম। সেই থিওরেমটা এখন আমরা স্টেট করছি।
So this is a linear congruence Ax congruent to B modern. এটা দেওয়া আছে যে D divides B, তার মানে এই লিনিয়ার কনগ্রুয়েন্সটা একটা সলিউশন আছে। এরকম একটা পার্টিকুলার সলিউশন ধরে নিয়েছি x not be a solution of this linear congruence। তাহলে বলছে তাহলে আমরা সমস্ত ইনকনগ্রুয়েন্ট সলিউশনকে আমরা ডিটারমাইন করে ফেলতে পারি by this following set। So this is the set of all incongruent solution of this linear congruence। সেই সেটের এলিমেন্ট গুলো কারা? x naught plus n by d কেন লিখতে পারলাম এরকম বাই করে লিখতে পারছি, মানে এটা আমার একটা ইন্টিজার হবে। কেন? বিকজ d divides n। So x naught plus 2 into n by d plus up to x naught plus এটা d minus 1 into n by d। তার মানে আমার এখানে কতগুলো সলিউশন পেলাম? ইনকনগ্রুয়েন্ট সলিউশন। হাউ মেনি ইনকনগ্রুয়েন্ট সলিউশন? এখানে x naught, আচ্ছা এখানে 1 into n by d, এখানে d minus 1 into n by d। তার মানে এই টুকু d minus 1 খানা আছে আর একখানা মানে না d নাম্বার অফ সলিউশনস, মানে জিসিডি যেটা হবে ততগুলো আমরা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবো। এ আর এন এ জিসিডি যেটা হবে ততগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবো, এবং সেগুলো প্রিসাইসলি গিভেন বাই দিস এলিমেন্টস। Now proof of this result, তাহলে থিওরেমটা স্টেটমেন্টটার সাহায্যে আমাদের কি প্রুফ করতে হবে? এখানে আমাদের একটা সলিউশন দেওয়া আছে, বলেছে দিস আর দি সেট অফ অল ইনকনগ্রুয়েন্ট সলিউশন। তো ফার্স্ট যেটা আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে এগুলোর প্রত্যেকটা এই কনগ্রুয়েন্সের একটা সলিউশন, এই সেটের প্রতিটা এলিমেন্ট এই কনগ্রুয়েন্সের একটা সলিউশন। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এখানে আমরা বলে দিয়েছি যে দিস দেন অল দ্য ইনকনগ্রুয়েন্ট সলিউশনস আর গিভেন বাই দিস সেট। তার মানে এখানে যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তারা ইনকনগ্রুয়েন্ট হবে, যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট এখানে ইনকনগ্রুয়েন্ট হবে, মানে ওয়ান ইজ নট কনগ্রুয়েন্ট টু আদার। এদের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টের ক্ষেত্রে, যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ক্ষেত্রে এটা ট্রু, ওয়ান ইজ নট কনগ্রুয়েন্ট টু আদার ওয়ান। এটা গেল সেকেন্ড কাজ। থার্ড কাজ কি বলছে? অল দ্য ইনকনগ্রুয়েন্ট সলিউশন, তার মানে সমস্ত সলিউশন গুলোই আমরা এর মধ্যে থেকে পাবো। তার মানে আমার কাছে থার্ড কাজ হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি সলিউশন নেবো এই লিনিয়ার কনগ্রুয়েন্সটার, সেই আরবিট্রারি সলিউশনটা দেখাবো এদের মধ্যে কোনো একটার সঙ্গে সে কনগ্রুয়েন্ট হবে, এই এলিমেন্টগুলোর কোনো একটার সঙ্গে সেই আরবিট্রারি সলিউশনটা কনগ্রুয়েন্ট হবে। এই তিনটে জিনিস যদি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি তাহলেই আমার এই পুরো স্টেটমেন্টটা প্রুভ হবে। So at first
At first, our aim is to show that any element of the given set is a solution. আমার কাছে কি দেওয়া আছে যে x নট একটা সলিউশন অলরেডি দেওয়া আছে। Since x naught is a solution, we have ax naught congruent to b mod n, that is n divides ax naught minus b. এদের প্রতিটা এলিমেন্ট এই কনগ্রুয়েন্টটার সলিউশন, এই কনগ্রুয়েন্সটার সলিউশন সেটা দেখাতে গিয়ে কি করব, জাস্ট এটা এই কনগ্রুয়েন্সটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা দেখলেই হবে। তো এটা একটা জেনারেল, এই এলিমেন্টগুলোর জেনারেল ফর্মটা কি, x নট প্লাস i ইন্টু n বাই ডি, যেখানে i রানিং ফ্রম 0 to d minus 1 আর i is 0 for any i equal to this। আমি এটাকে স্যাটিসফাই করা মানে n ডিভাইডস a ইন্টু দ্যাট টার্ম মাইনাস b, দিস টার্ম মাইনাস b। তো সেই টার্মটা কি যেটাকে n ডিভাইড করবে, সেই টার্মটা দেখি, a ইন্টু x নট প্লাস i ইন্টু n বাই d মাইনাস b, এটা কি দাঁড়ায় দেখি। So দেখো ax নট মাইনাস b এটা অলরেডি আমরা পেয়ে গেছি n ডিভাইড ax নট মাইনাস b। এবার যদি বলতে পারি এই টার্মটা n ডিভাইডস দিস টার্ম অলসো, তাহলে হবে। এখন কিন্তু বলতে পারছি না যে n ডিভাইডস দিস টার্ম, কারণ এই n বাই d টা আমার কি দাঁড়াবে সেটা আদৌ n এর মাল্টিপল দাঁড়াবে কিনা সেটা বলতে পারছি না। কারণ এখানে ধরো এটাকে আমার ধরো 6 এর মাল্টিপল দেখাতে হবে, 6 এর মাল্টিপল দেখাতে হবে। তো আমার নিচে ধরো 3 আছে, 6 by 3 that is 2। তো 2 multiplied by something that is সেটা 6 এর মাল্টিপল নাও হতে পারে। তো কিন্তু আমার কাছে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে জিসিডি অফ an equal to d দেওয়া আছে। তো এখানে আমি একটা জিনিস ধরে নিচ্ছি, যেহেতু জিসিডি অফ an equal to d, তার মানে d টা ফার্স্ট অফ অল, তার মানে আমি এটাকে আমি কিভাবে লিখতে পারি, সিন্স GCD of a and n equal to d,
So there exists u v belongs to z such that a equal to du, n equal to dv, and GCD of one. GCD of a and n যদি d হয় তাহলে আমি দুটো ইন্টিজার u and v পাবো এমন ভাবে যাতে করে a equal to du, n equal to dv আর ওই u আর v এর GCD টা 1 হয়। এটা GCD এর একটা প্রপার্টি। ওকে, তাহলে এখানে আমি পেয়েছি a equal to du। এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে a equal to du লিখলে দেখো এখানে d d ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পাচ্ছি u into I into n which is equal to এবার আমরা বলতে পারবো যে n divides this term। এবার আর কোনো সমস্যা নেই। আর n divides this term এটা তো আগেই পেয়েছি, n divides this term। So now since n divides x naught minus b and n divides uin, we can say that the solution of the congruence is a solution of the congruence for any I equal to 0 to d minus 1। সেভাবে ধরে নিয়েছিলাম। তো I equal to 0 to d minus 1 সেটা থেকে for any I equal to this, তো I টা তার মানে আমার একটা ইন্টিজার, সেটা কিন্তু এখানে কাজে লাগছে যে I একটা ইন্টিজার। ওকে, I equal to 0 to d minus 1 নিয়েছি, সেখান থেকে এটা কিন্তু ওটাকে লাগিয়ে আমরা বলতে পারবো যে n divides uin। ওকে, so this is a solution of the congruence for any I equal to 0 to d minus 1। তো আমাদের ফার্স্ট যে এম ছিল দেখানোর যে এই সেটটার প্রতিটা এলিমেন্ট এই কনগ্রুয়েন্সটার একটা সলিউশন, সেই পারপাসটা সার্ভ হলো। তো এটা সলিউশন আমরা দেখাতে পারলাম। এবার আমরা দেখাবো এই সেটের যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তারা ইনকনগ্রুয়েন্ট, দে আর নট কনগ্রুয়েন্ট টু ইচ আদার। Now we show that any two distinct element of the set মানে এই সেটটার থেকে, এই সেট অফ এলিমেন্টস এর থেকে যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিলে তারা একে অপরের সঙ্গে কনগ্রুয়েন্ট হবে না।
তো এটা আমরা কন্ট্রাডিকশন মেথডে দেখাই। সেইভাবে এগোনোই সোজা, যে ধরে নি কনগ্রুয়েন্ট, তাহলে দেখি কোনো কন্ট্রাডিকশন পাই কিনা। তাহলে কি ধরে নিতে হবে? প্রথমে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ধরতে হবে। সো কনসিডার এটা যদি ডিস্টিংক্ট হয় তাহলে আমার কি হতে হবে? আই নট ইকুয়াল টু জে হতে হবে। দেন I not equal to j, where এখানে i আর j টা কোথায় আছে? এই সেটের মধ্যে যদি থাকতে হয় তাহলে i আর j দুজনকেই এখানে x নট প্লাস 0 ইন্টু n বাই ডি, x নট প্লাস 1 ইন্টু n বাই ডি, 2 ইন্টু n বাই ডি। সো i আর j দুজনকেই 0 থেকে d মাইনাস 1 এর মধ্যে থাকতে হবে। যেহেতু i নট ইকুয়াল টু j, উইদাউট লস অফ জেনারেলিটি ধরে নাও যেটা i এর থেকে বড়। কনসিডার j is greater than i. আমি বলছিলাম যে আমি কন্ট্রাডিকশন মেথডে দেখাবো। তার মানে এখানে আমার দেখাতে হতো যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট আর নট কনগ্রুয়েন্ট। তো আমি তারা কনগ্রুয়েন্ট ধরে নিই। ইফ পসিবল লেট দিস এলিমেন্ট এন্ড দিস এলিমেন্ট, এই দুটোকেই আমি ডিস্টিংক্ট এলিমেন্ট ধরেছিলাম। তো এরা এরা কনগ্রুয়েন্ট সেটা ধরে নিই। ইফ পসিবল লেট x নট প্লাস congruent to x naught plus I n by d, x naught plus j n by d মডুলাই, তারা কনগ্রুয়েন্ট সেটা ধরে নিলাম। তো এরা কনগ্রুয়েন্ট মানে কি? n divides this minus this, so it implies n divides এটা পেলাম যেহেতু তারা কনগ্রুয়েন্ট ধরে নিয়েছি। this implies n divides I minus j into n by d। আচ্ছা, এখানে আমি জিসিডি অফ a আর n এর d পেয়েছিলাম। সেখানে আমি কি পেয়েছিলাম? d ডিভাইডস a, সেখান থেকে a ইকুয়াল টু du লিখেছিলাম আর n ইকুয়াল টু dv লিখেছিলাম। তো
So n divides I minus j into v. So I minus j টা আচ্ছা I minus j লিখছি, তো ওখানে আর পাল্টাচ্ছি না, এখানে I minus j ধরে নাও। Without loss of generality, consider I is greater than j. I greater than j ধরে নাও। যেহেতু এখানে I minus j লিখে ফেলেছি, তাহলে আমার এই I minus j টা হচ্ছে পজিটিভ একটা ইন্টিজার, আর I minus j টা কোথা থেকে কোথায় লাই করে, I minus j পজিটিভ হবে, তার মানে 0 স্ট্রিক্টলি লেস দ্যান I minus j, আর I minus j টা d minus 1 এর সমান হতে পারে বা ছোটও হতে পারে, কারণ I ধরো I টা বেশি নিচ্ছি, বড় নিচ্ছি, I ধরো d minus 1 আর j টা ধরো 0, সেক্ষেত্রে I minus j আমার কি হবে d minus 1, so that is the maximum। I টা সব থেকে বড় এলিমেন্টটা নিয়েছি, যেটা সব থেকে ছোট এলিমেন্টটা নিয়েছি, তাহলে আমার I minus j টা ম্যাক্সিমাম হবে। The maximum is d minus 1. Now zero less than I minus j less equal to d minus 1. যেহেতু I is strictly greater than j আমরা ধরে নিয়েছি without loss of generality। n equal to dv, এখানে n equal to dv, that is strictly greater than d minus 1v, strictly greater than d minus 1v, v is positive, and that is greater equal to I minus j into v, কারণ d minus 1 is greater equal to I minus j। সেই কারণে এখান থেকে এটা লিখতে পারলাম। তো আলটিমেটলি কি পেলাম, n টা strictly greater than I minus j into v। n টা strictly greater than, যেহেতু এখানে n dv strictly greater than this one, সেই কারণে n is strictly greater than I minus j into v। এখানে আবার বলছি n divides I minus j into v, তাহলে একটা বড় এলিমেন্ট তার থেকে ছোট এলিমেন্টকে ভাগ করতে পারে না। তো দিস ইজ এ কন্ট্রাডিকশন। কাকে কন্ট্রাডিক্ট করছে, এই ফ্যাক্টটাকে। সো দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট n divides I minus j into v। ওকে, তাহলে একটা কন্ট্রাডিকশনে পৌঁছালাম। তাহলে কি ভুল ধরেছিলাম, ভুল অ্যাজিউম করেছিলাম এইটা, যে এটা এর সঙ্গে কনগ্রুয়েন্ট, তার মানে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে এটা এর সঙ্গে ইনকনগ্রুয়েন্ট। সো x naught plus is not congruent to যেটা পেলাম সেটা হচ্ছে x naught plus I into n by d, these two elements are incongruent, সেটা পেলাম। তো এখানে আমার যে তিনটে স্টেপ ছিল, তিনটে স্টেপে দুটো স্টেপ ডান। এখানে কনক্লুশন, এখানে এটা ইন ল্যাঙ্গুয়েজ লিখতে পারো যে thus any two distinct elements
of the given set is incongruent. Thus, any two distinct elements of the given set are incongruent. So, তিনটে স্টেপের দুটো স্টেপ আমার ডান। Now the third step. থার্ড স্টেপ আমার কি ছিল? থার্ড স্টেপ ছিল, তো আমরা আপাতত দেখিয়েছি যে এই সেটের প্রতিটা এলিমেন্ট এই কনগ্রুয়েন্সটার সলিউশন, এই সেটের যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ইনকনগ্রুয়েন্ট, তার মানে এই সেটটা একটা সেট অফ ইনকনগ্রুয়েন্ট সলিউশন রিপ্রেজেন্ট করছে এই লিনিয়ার কনগ্রুয়েন্সটার। এবার এই অল শব্দটা এখনো দেখানো হয়নি, দেন অল দ্য ইনকনগ্রুয়েন্ট সলিউশনস আর গিভেন বাই। তো অল কথাটা দেখাতে গেলে তার মানে এখানে আমার একটা আরবিট্রারি সলিউশন ধরে নিতে হবে, ধরে নিয়ে দেখাতে হবে যে তারা সেই আরবিট্রারি সলিউশনটা এই ইনকনগ্রুয়েন্ট সলিউশনগুলোর মধ্যে কোনো একটার সঙ্গে কনগ্রুয়েন্ট হবে। বুঝে গেছে? তো একটা আরবিট্রারি সলিউশন ধরে নেওয়া যাক। Now we have to show, now it remains to show that any arbitrary solution of the given congruence is congruent to any of the one element of the given set. এবার আমরা কি দেখাবো? It remains to show that any arbitrary solution of the given congruence is congruent to one element of the given set. এদের মধ্যে কোন একটার সঙ্গে congruent হবে। তো একটা আরবিট্রারি এলিমেন্ট ধরে নাও, let x1 belongs to z be a solution of the congruence. Then what we have? Then ax1 congruent to b modern, যেহেতু x1 টা এই কনগ্রুয়েন্সটার একটা সলিউশন, so ax1 congruent to b modern. We also have
Ax not congruent to B মডেল, তাহলে এই দুটো টুগেদার কি ইমপ্লাই করবে? Ax1 congruent to x naught mod n which implies n divides a into x1 minus x naught. Now একদম শুরুতে n আর a কি ধরেছিলাম, যেহেতু a আর n এর জিসিডি d, and I recall a equal to du এই জিনিসটা পুরোটা রিকল করতে হবে এখানে। a equal to du, n equal to dv, and gcd of u and v equal to 1. এবার n এর জায়গায় ওটা বসাও, dv divides এখান থেকে কি লিখতে পারি, এখানে পেলাম dv divides du into x1 minus x naught, এখান থেকে d টা আমি ক্যান্সেল করতে পারি, which implies v divides u, জানো তো dv divides this, তো এটাকে যদি ভেঙে লেখো তার মানে একটা ইন্টিজার আছে k, যাতে করে du into x1 minus x naught equal to dv into k হয়, তাহলে দুদিক থেকে তখন d টা ক্যান্সেল করে দেবে, যেহেতু d টা নন জিরো, জিসিডি যেহেতু d টা নন জিরো, তো d টা ক্যান্সেল করে দিলে সেখান থেকে পাবো v divides u into this one. আবার এখানে দেখো gcd of u and v equal to 1 দেওয়া আছে, তো এখান থেকে বলতে পারি যেহেতু gcd of u and v 1, সেই কারণে v divides, তার মানে এখানে যদি ধরো 2 divides 3 into 2 থাকতো বা 3 into 4 থাকতো, তার মানে 2 তো 3 কে ভাগ করে না, মানে 2 কে আমার 4 কে ভাগ করতেই হবে, সেই কারণে এখান থেকে বলতে পারি v divides x1 minus x naught. Since GCD of u and v is equal to 1, which implies x1 minus x naught equal to vt for some t belongs to z. That means x1 equal to x0 plus what is v? V is n by d. N by d into t for some t belongs to z. এবার z এটা z এর মধ্যে আমার ডিভিশন অ্যালগরিদম হোল্ড করে, ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করা যায় z এর মধ্যে, তো আমি t আর d এই দুটো ইন্টিজারের জন্য ডিভিশন অ্যালগরিদম ইউজ করতে পারি, মানে ইউজ করব এখানে।
ওয়াই বল। কিউ আর আর কোসেন্ট আর রেসিডিউ, রেসিডিউটা কি হয়, আর এর উপর কন্ডিশনটা কি, যেটা দিয়ে ভাগ করছি সেটার থেকে ছোট হতে হবে আর জিরোর সমান বা বড় হবে। তাহলে এখানে ডি দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে ডি এর থেকে ছোট, লেস দেন ডি। লেস দেন ডি মানে লেস ইকুয়াল টু ডি মাইনাস ওয়ান। লেস ইকুয়াল টু ডি মাইনাস ওয়ান। তাহলে দেখো, তাহলে এক্স নট এক্স ওয়ানটা আমি এটা পেলাম, এক্স নট প্লাস আর ইন্টু এন বাই ডি প্লাস এন কিউ। এটাকে যদি আমি মডিউলো এন কনসিডার করি, মানে ধরো এখানে 3 প্লাস 5 আছে, সেটা মডিউলো 5 যদি কনসিডার করি তাহলে কি হবে, দ্যাট ইজ কনগ্রুয়েন্ট টু 3 হবে। 3 প্লাস 5 মানে 8। 8টা আমি যদি কনগ্রুয়েন্ট 5 কনসিডার করি তাহলে সেটা হবে কনগ্রুয়েন্ট টু 3 হবে। তো আমি এখানে কনগ্রুয়েন্ট টু যদি এন করি তাহলে আমার এই পার্টটা ওই কনগ্রুয়েন্টসের মধ্যে ঢুকে যাবে। মানে আমি এটা লিখতে পারি দিস কনগ্রুয়েন্ট টু x নট প্লাস r ইন্টু n বাই d modulo n. Okay, and that is x1 is congruent to this, and you are done. কারণ আমার আরটা রানিং ফ্রম where 0 less equal to r less equal to d minus 1. তাহলে এই লাইনটা থেকে বলা যায় যে x1টা আমি কি ধরেছিলাম, একটা আরবিট্রারি সলিউশন ধরেছিলাম এই লিনিয়ার কনগ্রুয়েন্সটা, and that arbitrary solution x1 is congruent to this term, this x0 plus r n by d modulo n, যেখানে rটা 0 থেকে d minus 1 এর মধ্যে রান করছে। That means x1 is congruent to any of these element. এগুলোর মধ্যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে সে congruent হবে। So we are done. Hence the theorem. আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে আমরা কতগুলো সলিউশন পাবো সেটা বার করতে চলেছি। তো সেটা আমরা প্রিসাইজলি বলে দিতে পারলাম যে একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের কতগুলো সলিউশন থাকবে। তো ওই যে তিনটে এক্সাম্পল নিয়ে শুরু করেছিলাম আমি লিনিয়ার কনগ্রুয়েন্স, 2x congruent to 3 mod 4 যার সলিউশন নেই কারণ GCD of 2 and 4 does not divide 3, 2x congruent to 6 mod 4, এটা দুটো পেয়েছিলাম কিন্তু শিওর ভাবে বলতে পারছিলাম না যে আর কোনো সলিউশন আছে কিনা। এই যে 2x
এটার ক্ষেত্রে দুটো সলিউশন বলে দিয়েছিলাম যে এই দুটো তো হচ্ছেই, যে কনগ্রুয়েন্স ক্লাস অফ 1 তার প্রতিটা এলিমেন্ট, আর কনগ্রুয়েন্স ক্লাস অফ 3, মানে আপ টু কনগ্রুয়েন্স দুটো পেয়েছিলাম। তাহলে এখানে আমার কতগুলো সলিউশন থাকবে বলছি এই থিওরেমের মাধ্যমে? আমার ডি নাম্বার অফ সলিউশন। হোয়াট ইজ ডি? জিসিডি অফ এ এন্ড এন, এবং সেই সলিউশনগুলো হচ্ছে এইগুলো। তাহলে এখানে জিসিডি অফ 2 and 4 is 2, তাহলে আমি বুঝতে পারছি আমরা যে দুটো বার করেছিলাম সেই দুটোই হচ্ছে, মানে আমার সলিউশন সেট হচ্ছে ওই দুটোই, কনগ্রুয়েন্স ক্লাস অফ 1 and কনগ্রুয়েন্স ক্লাস অফ 3। তার বাইরে আর ইনকনগ্রুয়েন্ট সলিউশন নেই। তো এখানে আমি যদি এইটার মাধ্যমে এটা লিখি, তাহলে আমি প্রথমে নিয়েছিলাম 3, মানে x not equal to 3 নিয়েছিলাম। তাহলে 3 plus n by d, what is n? 4, and 4 by 2, that means 2, 3 plus 2, 5, and 5 mod 4, that is 1. So 1 and 3 এই দুটোই সলিউশন আমরা এখানে পেয়েছি, and by this theorem it is verified যে এই দুটোই আমরা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবো। And what about this one? 2x congruent to 3 mod 4, এখানে দেখো 0 পেয়েছিলাম, কনগ্রুয়েন্স ক্লাস অফ 0, তাছাড়া আর পাইনি। আমি বলে দিয়েছিলাম যে দেয়ার ডাজ নট এক্সিস্ট, বলে দেওয়াটা তখন ঠিক হয়নি, কারণ আমি জানতাম যে এটা ছাড়া আর নেই, তাই বলেছিলাম। তো এখানে দেখো জিসিডি অফ 2 and 4 হচ্ছে 2, and that 2 সরি, এটা তো সলিউশন নেই, সরি, এটা 2 does not divide 3, এটা সলিউশন নেই। তো আমি এখানে 6, 3, হ্যাঁ, এই কনগ্রুয়েন্সটার ইউনিক সলিউশন বলেছিলাম x equal to 0, কনগ্রুয়েন্স ক্লাস অফ 0, and that is the unique solution after congruence। সেটা কেন? কারণ এখানে জিসিডি অফ 2 and 3 is 1, means d is 1, d যদি 1 হয় তার মানে এখানে আমার একটাই সলিউশন, and that is x naught। so up to congruence আমার এখানে x equal to 0 এটাই হচ্ছে একমাত্র সলিউশন। তার মানে এই থিওরেমটার করোলারি হিসাবে কি পেতে পারি? একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের কখন আমার ইউনিক সলিউশন থাকবে? if and only if GCD of an is 1। লিনিয়ার কনগ্রুয়েন্সটা এখানে বলতে হবে, লিনিয়ার কনগ্রুয়েন্স, which লিনিয়ার কনগ্রুয়েন্স?
তাহলে করোলারি মানে এটাই বোঝায় যে এই থিওরেম থেকে ফলো করে। তো কিভাবে ফলো করে, এখানে ডি ইকুয়াল টু 1 নিলেই আমার এই রেজাল্টটা ফলো করবে যে লিনিয়ার কনগ্রুয়েন্স হ্যাজ এ ইউনিক সলিউশন if and only this A and N are co-prime. Okay, and this clearly follows from this theorem by taking D equal to 1. Okay, so okay, পরের দিন এই লিনিয়ার কনগ্রুয়েন্স নিয়ে শুরু করব। লিনিয়ার কনগ্রুয়েন্সের এটা আমরা নাম্বার অফ সলিউশন দেখলাম। তারপর তোমরা ইন্টিজারে আগের সেম বা তার আগের সেমে, আমি নট শিওর তোমরা পড়েছো কিনা, সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্স সলভ করার একটা খুবই ওয়েল নোন পদ্ধতি, ওয়েল নোন থিওরেম একটা আছে। সেই থিওরেমটা হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। তো হোপফুলি পরের নাম্বার থিওরি ক্লাসে আমরা সেইটা ধরতে পারবো, চাইনিজ রিমাইন্ডার থিওরেমটা। ওকে।